গতকাল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ জেপিসিতে একেবারে পাশ হয়ে যায় দীর্ঘ আলাপ আলোচনা সমালোচনার পর ওয়াক অফ বিল, সংশোধিত ওয়াক অফ বিল। অনেকগুলি বিষয়ে বিরোধীরা তারা সেখানে সংশোধনী চান, কিন্তু সরকার পক্ষের দাবি যে ঐক্যমত্যের ভিত্তিতেই চেয়ারম্যান জগদম্বিকা পাল তিনি এটাকে ছাড়পত্র দিয়েছেন, গ্রিন সিগন্যাল দিয়েছেন। কিন্তু বিরোধীরা ওই মিটিং শেষে বেরিয়ে এসে গতকাল প্রত্যেকে এক সুরে বলেছেন যে কার্যত কোথাও একটা ডিক্টেটরশিপ চালানো হয়েছে, বিরোধীদের কোনো প্রস্তাবই শোনা হয়নি। একেবারে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সমস্ত বিরোধী দলের সাংসদরা কালকে বেরিয়ে এসে বলেছেন যে একেবারে কোনো নিয়ম মানা হয়নি, তাদের বক্তব্য শোনা হয়নি। প্রথম দিন থেকে তারা এই অভিযোগ করেছেন এবং আপনাদের মনে আছে যে ওয়াক অফ বিল নিয়ে আলোচনায় তুমুল হইহট্টগোল পর্যন্ত হয়ে যায় এবং কাচের গ্লাস ভাঙার অভিযোগও ওঠে ওই মিটিং এর কেন্দ্র করে। ফলে এইরকম একটি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন বিরোধীদের বক্তব্য শোনা হলো না বা আদৌ বিরোধীরা সত্যি বলছেন কিনা আলোচনার বিষয়। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো ঠিক কি হলো কালকের বৈঠকে। বিরোধী সাংসদদের আপত্তি উপেক্ষা করেই ওয়াকআপ সংশোধনী বিলের নতুন খসড়া অনুমোদন করল যৌথ সংসদীয় কমিটি। তবে বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদরা যে সংশোধনী প্রস্তাব জমা দিয়েছিলেন তার 14টি গৃহীত হয়েছে বলে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন। বৈঠক শেষে জগদম্বিকা বলেন, বিলের প্রতিটি ধারা ধরে পর্যালোচনা করা হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। 14টি সংশোধনী সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে। ज्वाइंट पार्लियामेंट्री कमेटी को जो वक्त के बिल पे मिला था, सरकार के द्वारा 44 संशोधन को लेकर के 1995 का जो प्रिंसिपल एक्ट वक्फ का था उसमें 44 संशोधन लेकर के आई। उसमें 14 कागज पे या 14 संशोधनों में संशोधन स्वीकार हुआ है। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিরোধীদের কোনো কথাই শোনা হয়নি বৈঠকে। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ সোমবারের বৈঠককে প্রহসন বলেছেন। First, let us discuss. Jagadambika Pal did not allow to discuss at all. Then he have brought the amendment motion. Amendment motion, we have not allowed to speak at all in the amendment motion. He himself moved. He himself moved. Counted. Declared. Sonadas. All amendments have been passed. He's a mover. Our amendments have been rejected. Announcer. And their amendments have been allowed. Huh? This today's proceeding has a first proceeding. This is a black day of the democracy. The parliament procedure has been eschewed by them. Jagadambika Pal is the greatest blacklister of the democracy. He's a man who has destroyed the democracy. যৌথ সংসদীয় কমিটির সদস্য কংগ্রেস সাংসদ নাসির হোসেন বলেছেন, যত স্টেক হোল্ডারদের ডাকা হয়েছে তাদের 95 থেকে 98% এই বিলের বিরোধিতা করছিলেন, কারোর কথা শোনা হয়নি। जब से जेपीसी स्टार्ट हुई है, स्टेक होल्डर्स को बुलाया गया था। 95 to 98% स्टेक होल्डर्स इस बिल को अपोज किए। उनको जो भी आए थे। যৌথ সংসদীয় কমিটির সদস্য সমাজবাদী পার্টির সাংসদ মাহিবুল্লাহ নকভি বলেছেন, সংখ্যালঘুদের সঙ্গে মজা করা হয়েছে। ये जो है वो मुल्क की माइनॉरिटी के साथ वक्फ बोर्ड के साथ एक मजाक किया गया है, जो कॉन्स्टिट्यूशन को बिल्डोज किया गया है। সংসদে দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললে 1995 সালের ওয়াক অফ আইনের নতুন নাম হবে ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। সূত্রের খবর, 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পেশ করবে জেপিসি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই আলোচনার টেবিলে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়কে স্বাগত। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায়। অর্পণকে স্বাগত। আমি প্রথমেই এই আলোচনায় সুপ্রিয়র কাছে চলে যেতে চাইবো। সুপ্রিয়, আমি পরে স্পেসিফিক আসবো, কিন্তু অভিযোগটা গুরুতর। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এই কমিটির কাজই হচ্ছে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটা বিল পাশ করানো বা একটা সংশোধনীগুলোর বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে তো সংসদে এই বিল পাশ হয়ে যেতে পারতো, আলোচনা হয়ে যেতে পারতো, তারপর রাজ্যসভায় পাশ হয়ে সেটা চলে যেতে পারতো রাষ্ট্রপতির কাছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। সংশোধনীতে ঐক্যমত্য আনার জন্যই তো জেপিসিতে পাঠানো হয়েছে বা বিল জেপিসিতে পাঠানো হয়। তারপরেও তারা বলছেন যে 99%
আর বিরোধীদের কথা শোনা হয়নি। দেখো, বিরোধীদের কথা শোনা হয়েছে এবং শোনা হয়েছে বলেই এটা সংসদেই তো পাশ করে নেওয়ার মতো পরিস্থিতি ছিল, কিন্তু সেটাকে জেপিসিতে নিয়ে যাওয়ার দাবি করেছিল বিরোধীরাই এবং সেটা গেছিল। এবং জেপিসিতে যাওয়ার পরে প্রথম দুটো বৈঠকের যা গুরুতর প্রভাব বা গুরুতর যে চিত্র, সেটা এই যার আগে এতক্ষণ প্রতিবেদন দেখাচ্ছিলেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ শ্রীরামপুরে, তিনি কি করেছিলেন, কাকে গ্লাস ছুঁড়ে মেরেছিলেন আমরা সবাই দেখেছিলেন, নিজের হাত নিজে কেটেছিলেন, সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বিষয়তেই বিরোধীদের একটা অভিযোগ থাকে। প্রথমত তুমি সবিস্তারে আলোচনা পরে করবে বললে, আমি জাস্ট একটা পয়েন্ট বলে এখানে বুঝতে সুবিধা হবে সকলে, যে এই যে ক্ষমতা ওয়াকফ বিল বা ওয়াকফ বোর্ডের যে একছত্র ক্ষমতা, এটা কি সংবিধান গৃহীত? কেন বলছি এই কথাটা, তোমার প্রশ্ন থাকতে পারে যে 1995 সালে তো এটা রিফরমেশন হয়, আবার অ্যামেন্ডমেন্ট হয়, পার্লামেন্টে আলোচনা হয়। দেখো 1954 সালে প্রথম এটা আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, সংসদে আসে বিল আকারে, পরবর্তীকালে এটা আইনে পরিণত হয়। কিন্তু তখনও ওয়াকফ বোর্ডকে কিন্তু একছত্র আধিপত্য দেওয়া হয়নি আজকে যে ক্ষমতার ভোগী তারা। সংবিধান রচয়িতা আমাদের বি.আর. আম্বেদকরজি, তিনি যখন সংবিধান লিখেছিলেন, সেকুলার রাষ্ট্র হিসাবে পরিচিত ভারতবর্ষ যখন আমাদেরকেই প্রশ্ন করে অনেক সময় যে সেকুলারিজম নিয়ে তোমরা কথা বলো না, তাহলে সেকুলার রাষ্ট্রে একটা ওয়াকফ বোর্ডের নাম করা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষদের অধিকারকে কিভাবে সেই সময় দাঁড়িয়ে, কিন্তু সেই সংবিধান যখন রচনা করেছিলেন সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওয়াকফ বোর্ডের উল্লেখ ছিল না। এটা কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, তৃণমূল তো 98-তে হয়েছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসের প্রতিনিধি থাকলে আজকে ভালো হতো, যে তাদের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট গুলোকে কিছু কিছু জায়গাতে আমরা রিফর্ম করতে চেয়েছি। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে, আমি কয়েকটা কথা বলে দিই, তারপর অর্পণ বলবে, সেটা হচ্ছে যে দেখো এই ওয়াকফ বোর্ডের আন্ডারে এখনো পর্যন্ত ভারতবর্ষ কেন্দ্রিক তাদের প্রায় 1.5 লক্ষ কোটি সম্পত্তি আছে। তার না কোনো অডিট আছে, তার না কোনো ইনকাম ট্যাক্সের কোনো গল্প আছে। 2, 8 লক্ষ বাড়ির মালিকানা তাদের কাছে আছে। এটার কোনো কোনো স্পেসিফিকেশন নেই কাদের পক্ষ থেকে তারা পেয়েছে, কারা তাদেরকে দান করলো, ঠিক আছে। তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে যে এই যে তাদের, আমি প্রথমেই বললাম যে এই যে একছত্র আধিপত্য, যে জমি তাদেরকে কেউ দান করছেন, তাদের বলা হয় তাদের ধর্মাবলম্বী মানুষ যারা, তারা স্বইচ্ছায় দান করছেন, তাদের তো একটা অডিট বলে বিষয় থাকে, কোন জমিটা কাকে দান করছেন, কি জমি, সেই বিস্তারিত বিবরণ, ওই জমিটা লিগাল কি ইললিগাল, এটাতে ওয়াকফ বোর্ডের এতটাই ক্ষমতাসীন, তাদেরকে এটাতে পর্যালোচনা করার কোনো জায়গাই নেই। স্বাভাবিকভাবেই যাদেরকে তুমি এখানে দেখালে, যে প্রতিনিধি, যারা স্টেক হোল্ডার, তারা এসে প্রতিবাদ করবে, এটা বাস্তব। কারণ একছত্র আধিপত্য দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার তাদেরকে দিয়ে রেখেছিল। কেন দিয়ে রেখেছিল? ভোট ব্যাংকের রাজনীতির জন্য। 54 সালে এটা গৃহীত হয়, এটা বাস্তব, আমরা অস্বীকার করছি না। কিন্তু 54 থেকে 95, এই 40 বছর নাগাদ যে ক্ষমতাসীন তারা ছিল না। আজকে ওয়াকফ বোর্ড যদি মনে করে তোমার বাড়িটা, তারা যদি মনে করে যে না ওটা ওয়াকফ বোর্ডের অধীনস্থ, তুমি কিছু করতে পারবে না, কারণ ওটা স্বশাসিত একটা সংস্থা, এবং তারা মনে করলে সেটাকে হরপ করে নিতে পারে। এই অন্যায্য বিচার, সেটা কি ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে? বিষয়টা হচ্ছে যে যেটা সুপ্রিয়তা বলছিলেন, যে কংগ্রেস এই অধিকার দিয়েছিল ভোট ব্যাংকের জন্য। এবার বিজেপির মনে হয়েছে যে মুসলমানরা তো আমাদেরকে ভোট দেয় না, ভারতবর্ষের সংখ্যালঘুরা বিজেপির শাসনে ত্রস্ত হয়ে আছে, তো তাই জন্য আমাদের মুসলিম ভোট ব্যাংকের প্রয়োজন নেই, তাই ওয়াকফ যে রিফরমেশনের কথা বলা হচ্ছে সেটা। এখন বিষয়টা হচ্ছে ওয়াকফ বলতে আমি আমার স্বল্প বুদ্ধিতে যেটুকু বুঝছি, সেটা হচ্ছে দাতব্য এবং ধর্মীয় উদ্দেশ্যে দান করা সম্পত্তি। মানে আমরা যেটাকে কার্যত বলা যেতে পারে, যেটা আমরা দেবোত্তর সম্পত্তি বলি। তো আমরা আমাদের হিন্দুদের যে দেবোত্তর সম্পত্তি যখন দান করা হয়, যেমন দক্ষিণেশ্বরের মন্দিরটা যদি আমি উদাহরণ হিসাবে ধরি, তো সেই দেবোত্তর সম্পত্তি আমরা কোনো হিন্দু ধর্মগুরু বা কোনো হিন্দুত্ববাদী মানুষকে, যদিও হিন্দু ধর্মের কথা বলছি না, কোনো সনাতনী মানুষকে আমরা কিন্তু সেই সম্পত্তি, আমার সম্পত্তি, আমি দেবোত্তর সম্পত্তি হিসাবে দান করতে পারি, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা যখন আমাদের কোনো সম্পত্তি দেবোত্তর করি, তখন আমরা আমাদের সনাতনী ধর্মের মানুষকেই দান করি। সেক্ষেত্রে আমরা কোনো মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈনকে দান করছি না। তো মুসলমান ধর্মাবলম্বী মানুষরা যদি মনে করেন যে তারা তাদের কোনো সম্পত্তি কোনো একটি মাদ্রাসা তৈরির জন্য অথবা মসজিদ তৈরির জন্য দান করবেন, তাদের দেবতাকে তারা অর্পণ করবেন, সেটাতে তো তাদের কোনো ভুল থাকতে পারে না। এবং একটা সুস্থ আলোচনার জন্যই জয়েন্ট পার্লামেন্টারি জেপিসি তৈরি করা হয়েছিল। তো সেখানে এখানে একটা অভিযোগ রয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যেত যে কোনো ব্যক্তির মত নেই, জোর করে সেটাকে আল্লাহর নামে সঁপে দেওয়া সম্পত্তি বলে কেড়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগের কারণে বিষয়টি এখন কার্যত প্রশাসনের এখতিয়ারভুক্ত হবে। হ্যাঁ, বিষয়টা
হচ্ছে যে প্রথমে ওয়াকফ বোর্ড, ওয়াকফ ট্রাস্ট এবং আমি যদি খুব ভুল না করি 1954 সালের যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন অনুযায়ী সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের হাতে এগুলো তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। এবং তারপর 1995 সালে রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন এটার একটা সংশোধনী তৈরি করা হয়। এবার এগুলোর একটা সুস্থ আলোচনার জন্যই যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে যাতে নির্মূল করা যায়, একই সাথে না, এর জন্য কোনো ট্রাইব্যুনাল ছিল না, এতদিন তার বিচার ওয়াকফ বোর্ডই করতো, আমি তো মানে সেটাই এ নিয়ে বলছি। আদালতে যাওয়া যেতে পারবে না। আমি সেটাই- কিন্তু এবার সেটা আদালতে কেন, একটা বিষয়, একটা ডিসপুটেড ল্যান্ড বা ডিসপুট বিষয় নিয়ে কেন আদালতের দরজায় যাওয়া যাবে না? অ্যাবসলিউটলি, আমি তো সেই কথাটাই বলতে যাচ্ছি। সেই কারণেই তো জেপিসি তৈরি করা, সে কারণেই বিরোধীরা বলেছিলেন জেপিসি তৈরি করুন, এবং যাতে এই ধরনের যে ফাঁকফোকর গুলো রয়ে গেছে, আইনি ফাঁকফোকর মূলত যেগুলো আছে, সেগুলোকে বন্ধ করে যাতে সঠিকভাবে, আর একই সাথে যাতে সেই মানুষ, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষদেরও অধিকার যাতে সুরক্ষিত করা যায়, দুটো জায়গাকেই যাতে পজিটিভ রাখা যায়, সেইটা একটা সুস্থ আলোচনার মোতাবেক করা যেত। কিন্তু আমরা দেখলাম তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জেপিসির প্রথম বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কে অশ্লীল গালিগালাজ করলেন নর্দমার ভাষায়, তার পরিবার বাবা মা তুলে। এবং তারপরে আরো কি কি হতে পারে আমরা তো প্রতিদিন পার্লামেন্ট দেখি, সেখানে কি হয় দেখতে পাই। তো ফলে স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং এনডিএ বিরোধী রাজনৈতিক দলগুলি যে অভিযোগ করছে, এটা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা জেপিসি তৈরি করেছিলেন বিরোধীদের কথাকে মান্যতা দিয়ে, তার জন্য কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে তারা বিরোধীদের কথাকে মান্যতা দিয়েছেন। এবং এখানে একটা বিষয় আমি আলোচনায় আনতে চাইবো, যেটা সুপ্রিয়র কাজে। সুপ্রিয়, বেছে বেছে কোথাও কি মুসলিম সমাজের অধিকার, তাদের আইন, এগুলোতে হস্তক্ষেপ করতে চাইছে বিজেপি? বিরোধীরা বলছেন যে কোথাও ভারতবর্ষের যে বৈচিত্র্য, আত্মা, সেটাকে কোথাও আঘাত করা। কেন? আমি বলছি 3 তালাক। 3 তালাক কিন্তু রোধ হয়নি, রোধ হয়েছে তাৎক্ষণিক 3 তালাক, অর্থাৎ তালাক 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 বলে যেভাবে তালাক দেওয়া হতো, সেই তাৎক্ষণিক 3 তালাক তুলে দেওয়া হয়েছে। কিন্তু আইনি ভাবে যে তালাক দেওয়ার পদ্ধতি, সেটা বজায় আছে, 1 নম্বর। 2 নম্বর, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড করে উত্তরাধিকার সূত্রে পাওয়ার যে সম্পত্তির যে বিষয়, সেটাকে কোথাও বাদ সাধা হচ্ছে। তারা বলছেন যে এটা আমাদের বিভিন্ন রকম বিবাহ বা ইত্যাদি ক্ষেত্রে, তপশিলি বা মুসলিমদের বিবাহের ক্ষেত্রে সিভিল ল, সেটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে। মানে তপশিলীদের আলাদা বিবাহের নিয়ম বা মুসলিমদের আলাদা বিবাহের নিয়ম, সেটা থাকবে না, একটা পদ্ধতিতেই হবে সবকিছু। উত্তরাধিকার সূত্রেও তাই, এমনকি কে লিভ ইন করবে সেটাও সরকার ঠিক করে দেবে যে তার সঙ্গে অমুক লিভ ইন করতে পারবে কিনা। এরকম একাধিক বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি এমন জায়গায় তারা টার্গেট করতে চাইছেন যেটা আসলে মাইনরিটি সেক্টরকে আঘাত করছে। দেখো, আমি প্রথমত মাইনরিটি সেক্টরের কথা যদি বলি, আমি ব্যক্তিগত বা আমার দলও এটা মনে করে না যে মুসলমানরা এখানকার মাইনরিটি। আমি একটু আলাদাভাবে বলি বিষয়টা, সেটা হচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী যারা মানুষ, তারা আমার দেশে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ তরফ থেকে, মানে ইয়ের মধ্যে তারা দ্বিতীয় বৃহত্তম একটি জনসংখ্যা বিশিষ্ট সম্প্রদায়। সুতরাং মাইনরিটি যদি তুমি সেই অংশে বলো, তাহলে মাইনরিটি ক্ষেত্রে জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, পার্সি হতে পারে, ইহুদিও কিছু কিছু রয়েছে, তারাই বেসিক্যালি মাইনরিটি। তাই সুতরাং মাইনরিটি বলে শুধুমাত্র মুসলমানদেরকে আমরা ধরি, এটা নয়। 1, 2 হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক তো, মানে যে প্রশ্নগুলো বললেন পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মাবলম্বী না আর মাইনরিটি নয়। না, মাইনরিটি পশ্চিমবঙ্গে কেন, আমি পুরো দেশের পার্সপেক্টিভে বলছি। মাইনরিটি যদি তুমি সেই অংশে বলো, আমার মনে হয় অর্পণটা বিশ্বাস করবে যে শিখ এবং খ্রিস্টান এবং পার্সি যারা রয়েছেন, জৈন যারা রয়েছেন, তারা তো মুসলমানদের অংশ থেকে অনেক কম হিসাব মতো। সেই চিত্রের সেন্সেক্স অনুযায়ী তুমি যদি ধরো, তাহলে কিন্তু মাইনরিটি হিসেবে তারাই। সুতরাং মুসলমানরা মাইনরিটি নয়। 1, 2 হচ্ছে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র যদি এটা নির্মিত হয়ে থাকে, যদি আমরা সেকুলারিজমকে মেনে থাকি, বাবা সাহেব আম্বেদকরকে মেনে থাকি, যদি আমরা বাবা সাহেব আম্বেদকরের ওই সংবিধানকে মেনে থাকি, তাহলে তো এই ওয়াকফ বোর্ডের কোনো উল্লেখই তার সংবিধানে ছিল না। তাহলে প্রথমেই এটা খারিজ হয়ে যাচ্ছে। 1, 2 হচ্ছে আমরা আলোচনার ক্ষেত্রে অর্পণ যেটা বললো, হ্যাঁ নিশ্চিতভাবে কিছু বিশৃঙ্খলা হয়েছে, আমি যেটা অস্বীকার করবো না, এখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই নিশ্চিতভাবে। কিন্তু যে 16টা পয়েন্টের কথা তুমি এখানে বললে না, সেই 14টা পয়েন্ট এখানে গৃহীত হয়েছে, তার মধ্যে ভয়ঙ্কর 2টো পয়েন্ট ছিল যেটা মূলত আমরা এটাকে রিফর্ম করতে চাইছি। 1, রেজিস্ট্রেশন, জমির রেজিস্ট্রেশন। আমি মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমার আল্লাহর কাছে আমি সঁপে দিতে চাইছি, চাইতেই পারি, আমার তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমি যে জমিটা দিচ্ছি, সেটা আমি কোন উদ্দেশ্যে দিচ্ছি? যে জমিটা আমি দিচ্ছি, সেই জমিটার দাম যদি আজকে 1 কোটি টাকা হয়ে থাকে, সেটা কি আমি 60 লাখ টাকায় বিক্রি করছি কি করছি না? সেই 40 লাখ টাকাটা কালো টাকা হয়ে ওই হাওলার মাধ্যমে বা এই ওয়াকফ বোর্ডকে ব্যবহার করে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা রেজিস্টার একটা রিফরমেশন দরকার আছে। এটা কিন্তু মূল, সেটাতে বিরোধীরা তীব্র গন্ডগোল করেছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি দেখেছি বিলটা। 1, 2 হচ্ছে
যেটা আমরা বারবার করে বলেছিলাম, 3 তালাকের কথা যেহেতু তুমি বললে, আমার সুবিধা হলো এটাতে যে মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার কথা বিজেপি প্রথম দিন থেকে বলে আসছে। তাহলে ওয়াকফ বোর্ডে তুমি যদি দেখো, এই ওয়াকফ বোর্ডে কিন্তু সমপরিমাণ মহিলাদের সংখ্যা এখানে নেই, জাস্ট নেই। তাদেরকে আমরা এখানে সংযুক্তিকরণ কথা আমরা এখানে এই বিলটির মধ্যে বলছি, তাতেও তাদের আপত্তি যে না, এখানে করা যাবে না। 3 তালাকের ক্ষেত্রে তুমি যদি বলো, 3 তালাকের ক্ষেত্রে একটা বিরাট বড় শো তুমি নিজে করেছিলে অন্য একটি ইয়েতে, আমি ছিলাম সেখানে, আমার মনে আছে যে হ্যাঁ এটা ঠিক যে কিছু লোক সেটার বিরোধিতা করেছিল, একদম ঠিক। কিন্তু বহু হাজার হাজার লাখ লাখ মহিলা যারা 3 তালাকের এই সার্টেন 3 তালাকের মানে আবদ্ধ হয়ে গিয়ে তাদের জীবন যে শেষ হয়ে গেছে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা কিন্তু নরেন্দ্র মোদী এবং এই কেন্দ্রীয় সরকারের সেই সময় মুখে লাড্ডু গুঁজে দিয়েছিলেন, তারা খুশি হয়েছিলেন। আর যদি তুমি এটাকে তাদের এই বিষয়টাকে যদি তুমি জাস্টিফাই করতে চাও, তাহলে তো তাদের এই পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল ল, তাদের হালালা বলে একটি বিষয় আছে, শরিয়া ল, সেটাকে তো তোমাকে তাহলে সেটাকে গ্রাহ্য করতে হয়। সেটাকে তুমি এজ এ সাংবাদিক, একজন ভদ্র নাগরিক হিসেবে তুমি মান্যতা দাও, আমি তার ডিটেলে যাচ্ছি না, আমার সেটা কাজ নয়। কিন্তু তুমি জানো হালালাটা কি, তাহলে সেটাও মানতে। আজকে ইউনিফর্ম সিভিল কোড হয়নি, ইউনিফর্ম সিভিল কোড যদি কালকে হয়, তাহলে সমগ্র ক্ষেত্রে আইনটা তো সকলের জন্য হবে, আমার জন্য হবে, তোমার জন্য হবে। এখানে মুসলিম বা মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে টার্গেট করার কোনো বিষয় নেই। আমার একটা স্বচ্ছ লাস্ট একটা প্রশ্ন আমি অর্পণের কাছে ওইভাবে রাখতে চাইছি না, বাট সবার কাছেই রাখছি আলোচনার জন্য। সেটা হচ্ছে যে এত লাখ কোটি টাকার একটা অর্থ, ছোট ছোট স্টেট আছে নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত, তাদের যা জিডিপি তার থেকে অনেক বেশি এদের কাছে সম্পত্তির পরিমাণ, তার কোনো অডিট থাকবে না, তার কোনো স্বচ্ছতা থাকবে না। এটা যদি রিফরমেশনের কারণে কোনো একটা জায়গাতে সরকার করতে চায়, তাহলে কি সরকার তাকে কন্ট্রোল করতে চাইছে? সরকার একবারও কিন্তু বিলে বলেনি যে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে একজন সনাতনী মানুষকে বা কেন্দ্রীয় মন্ত্রী বসানো হবে, বলেনি। আমি বলে দিচ্ছি, একেবারে আমি বলে দিচ্ছি, রাজ্য স্তরের ওয়াকফ বোর্ডে এতদিন কোন অমুসলিমকে রাখার প্রস্তাব ছিল না, কিন্তু এই প্রস্তাবে পরিষ্কার দেওয়া হয়েছে যে একজন নয়, 2জন অমুসলিম প্রতিনিধিকে রাখতে হবে। এবার আমার পাল্টা প্রশ্ন আসছে বিরোধীদের তরফ থেকে যে কোনো মন্দির কমিটিতে কোন ইসলাম বা জৈন সম্প্রদায়ের মানুষকে তো রাখা হয় না, তাহলে কেন রাজ্য একেবারে তারকেশ্বর মন্দিরের ট্রাস্টে ববিদা, আমাদের মাননীয় ফিরহাদ হাকিম মন্ত্রী, তিনি আছেন, তাতে আমরা আপত্তি করেছি না। না, বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই যেমনটা বললাম, বা বিরোধী রাজনৈতিক দলের যারা সাংসদ ছিলেন তাদের যে বক্তব্য ছিল, যে অডিটের কথা বলা হচ্ছে, আইনি যে জটিলতাগুলি ছিল সেই আইনি জটিলতাগুলিকে যেমন কাটানোটা একটা অন্যতম উদ্দেশ্য, সেটা করা হোক। তো একই সাথে ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষদের যে অধিকার সেটাকেও সুরক্ষিত করা হোক, এটাই মূল দাবি ছিল। একচ্ছত্র আধিপত্য গৈরিকীকরণ, যেটা বিজেপি পরিচালিত এনডিএ সরকার 2014 সাল থেকে করা শুরু করেছে, সেটা যেন ওয়াকফ এই আইনের মধ্যে না আসে, সেই রিফরমেশনের মধ্যে না আসে। তো সেটাই হলো যেটা হয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা। আর ইউসিসি এটা তো সম্পূর্ণ আরএসএস এজেন্ডা। আজকে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে, কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের একটা অংশ, ছোট ছোট অংশ আমরা দেখেছি উত্তরপ্রদেশে, আমরা দেখেছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, পশ্চিমবঙ্গেও তৈরি করার একটা চক্রান্ত করা হয়েছিল। ধরা যাক একটা পার্ক, সেখানে গিয়ে একজন প্রেমিক তার প্রেয়সীর সাথে প্রেম করছেন, করতেই পারেন, ভদ্রভাবে বসে কথা বলছেন, গল্প করছেন। সেখানে গিয়ে বজরং দলের প্রতিনিধি, অমুক সেনার প্রতিনিধি, অমুক দলের প্রতিনিধি, তারা গিয়ে বিভিন্ন ধর্মীয়, আমাদের যারা সনাতনী ধর্মের যাদেরকে আমরা পুজো করি, ঈশ্বর মানি, তাদের নাম করে এক একটা করে সংগঠন তৈরি করে সেখানে গিয়ে হুজ্জুতি করা, তাদের ব্যক্তিগত স্তরে তাদেরকে ইন্টারাপ্ট করা, এগুলোর প্রতিবাদ আমরা প্রথম দিন থেকে করে এসেছি। এবার আমাদের হ্যাঁ অ্যাবসলিউটলি, কেন সম্পর্ক নেই? যে লিভ ইন কে কার সাথে লিভ ইন করবে সেটা করতে গেলে যদি তাকে আড্ডা মারে যদি উত্তেজিত করানো হয়, সেটা তো জেলা শাসকের থেকে সংযুক্ত নয়। আর ইউসিসি যদি হয় সেটা তো আইনত হবে, পার্লামেন্টে পাস হবে, সেটা আইন হবে, রাষ্ট্রপতির মাধ্যমে সেটা পাস হবে এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে এগুলো ওটা কি হবে না হবে, তার বিরুদ্ধে যা প্রতিবাদ হবে সেগুলো তো করা হবে। কিন্তু আমি একটা ফ্লজ বলছি, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার এটাও যে 2জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা তারা মনে করলেন আমাদের মেন্টাল ম্যাচ করছে, আমরা বিবাহ না করেও একসাথে থাকবো, যেটাকে আমরা লিভ ইন বলি। এবার সেই লিভ ইন করতে গেলে, যদি আমি খুব ভুল না করি, এটা আইনে আছে যে লিভ ইন করতে গেলে আমাকে সংশ্লিষ্ট জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্ট এটাকে বৈধতা দিয়েছে, হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এগুলো এনাদের অনুমতি নিয়ে আমি এটা করতে পারবো। এটা কেন এই ধরনের অনুমতি নিয়ে বলা হয়নি? আমি বলছি এটা আমি বলছি, আমি লিভ ইনের বিষয়টা 100% সুপ্রিম কোর্টের এটা
হচ্ছে ভার্ডিক্ট আছে বা আপনার অবজারভেশন আছে, সব ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া যেতে পারে বা দেওয়া হবে ইউজিসি মানে ইউসিসি কে নিয়ে, সেখানে যেখানে রাখা হবে সেই প্রস্তাবগুলিকে আপনারা এটা পাল্টা যেরকম ভাবে এখানে বললো সেটা পাল্টা প্রস্তাব দেবে, অসুবিধা কি আছে? সংশোধন করে দিই, আমি একটু সংশোধন করে অসুবিধা দিই। কি আছে? আমার নলেজ বলছে যে সংসদে পাশ হওয়া করে এমন সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ তৈরি করে সেটা বিচার বিবেচনা করতে পারেন, কিন্তু সেটাকে পত্রপাঠ খারিজ করে দেওয়ার কোন প্রাবিধান কিন্তু এই মুহূর্তে ভারতীয় সংবিধানে এমন ভাবে নেই, বা ভারতের বিচার ব্যবস্থায় সেটা নেই। ফলে এক্ষেত্রে যেটা অভিযোগ সুপ্রিয়, যে সংখ্যাতত্ত্বের জোরে ঘোড়া কেনাবেচা করে এমন অনেক জিনিস গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়েই করা হচ্ছে, যেটা কার্যত গণতন্ত্রকে লজ্জায় ফেলে দিচ্ছে। এটাই বোধহয় অর্পণ বলতে চাইছে। দেখো, প্রথমত শুধু নয়, ধনী ভোট আমরা দেখেছি চিৎকার করে বিল পাস করিয়ে নেওয়া। তো একই সাথে আমার মনে হয় যে এনডিএ সরকারের এটাও মনে রাখা প্রয়োজন যে মানুষ কিন্তু তাদের 2024 সালের লোকসভা নির্বাচনে 400 পারের স্বপ্ন ভেঙে চুরমাচুর করে দিয়েছেন। অর্ধেকের বেশি কিছু সিটে তাদেরকে আটকে দিয়েছেন বিজেপিকে। ফলে এবার অন্তত তারা গণতন্ত্র মানুন, গণতান্ত্রিক ভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক পীঠস্থান সংসদে দাঁড়িয়ে গণতন্ত্র বজায় রেখে বিরোধীদের সমানাধিকার দিয়ে তারা যদি শাসক বিরোধী সম্পর্কে সুশৃঙ্খলতা বজায় রেখে কিছু আইন কানুন পাশ করান, তাহলে আমার মনে হয় সেটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতন্ত্রের দেশের জন্য এখানে একটা বিষয় আমি অবশ্যই বলে রাখতে চাইবো, অনেকে বলেন যে ভারতবর্ষে এই মুহূর্তে রেলের যা সম্পত্তি রয়েছে তার থেকেও নাকি ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সবচেয়ে বেশি। একটা তথ্য আমার হাতে আসছে যে 9.4 লক্ষ একর জুড়ে প্রায় 8.7 লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রিত হচ্ছে ওয়াকফ বোর্ডের মাধ্যমে, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। এবং আমার কাছে এও তথ্য আসছে যে পশ্চিমবঙ্গে বোধহয় সর্বাধিক ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এটা কিন্তু একটা বিরাট আলোচনার বিষয়, এবং আমার মনে হয় যে আগামী দিনে এই বিষয়গুলোকে আমাদেরকে নজরে রাখতে হবে, যে কোন সম্প্রদায়ের যেন ধর্মীয় আঘাত না লাগে এবং গণতন্ত্রের মন্দিরে যেন সত্যি গণতন্ত্রের জয়গানী গাওয়া হয়। যাই হোক, আজকে আর সময় নেই, আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তবে ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনা চলছে, আলোচনা ভবিষ্যতে আমাদের এই টেবিলে চলবে। আমরা নজর রাখবো যে শাসক বিরোধীদের অবস্থান ঠিক কি হয়।